আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা দানি। জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরে বিএনপির ভূমিকা কি তা এখনও জানেন না দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টা কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে, বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই। আলোচনা চলা অবস্থায় জামায়াতের কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেছেন তিনি। আগামী ২১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও ৩ রাজনীতিকের। আমি এটা নিজে জানি না যে আমাদের ভূমিকাটা কি হবে, কারণ ডক্টর ইউনূসের সঙ্গে আমার ব্যাপারে বা ফরেন অফিসের সঙ্গে আমার এখন কোনো কথা হয়নি। কথা হলে আমি আজকে হয়তো জানতে পারবো। তবে আমার মনে হয় যে হয়তো দেশের সম্পর্কে গণতন্ত্রের উত্তরণের বিষয়টাই প্রাধান্য পাবে এবং একই সঙ্গে ডেভেলপমেন্ট ব্যাপার, উন্নয়নের ব্যাপারটা প্রাধান্য পাবে। যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করবে তারা রাজনৈতিকভাবেই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জনগণের ম্যান্ডেট দরকার বলেও জানান তিনি। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান জানিয়েছেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সব দলের মধ্যে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা ধরে রাখতে হবে। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। রাজধানীর সিরড্রাপ মিলনায়তনে গণতন্ত্র পুনর্গঠনের জন্য সংলাপ নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির এই সেমিনার। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, পারস্পরিক আস্থা না থাকলে সংস্কার কাজে আসবে না। আমি বিশ্বাস করি বাংলাদেশের সব রাজনৈতিক দল সে বিষয়ে ইতিমধ্যে একমত হয়েছে যে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই, যার মাধ্যমে বাংলাদেশের 13 কোটি ভোটারের মতামত প্রতিফলিত হবে। বাংলাদেশের ভোটাররা যাকে ভোট দেয় তারাই পরবর্তী সরকার গঠন। এটা নিয়ে তো মারামারি করার কিছু নেই। গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারে। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে পরাজিত শক্তির উত্থানের দ্বার উন্মোচিত হবে বলেও সতর্ক করেন আমির খসরু। যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক দেশ পাবো। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা নেতাকর্মীদের অন্যতম দায়িত্ব বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি বলেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তৃণমূল থেকে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে ছুটে যাচ্ছে বিএনপি। গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে মজবুত করছে। তারেক রহমান জানান, ইতিমধ্যেই নানা অভিযোগে 7,000-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে মহা দুর্যোগ সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। আর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কিনা তা ঠিক করবে জনগণ এবং সিদ্ধান্ত হবে গণভোটে। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমে গেটে সমাবেশে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে যুগপৎ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী। মিছিল পূর্ব সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিবাদকে আর প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, সেজন্য জুলাই সনদের ভিত্তিতে হতে হবে জাতীয় নির্বাচন, ভোট হবে পিআর পদ্ধতিতে। সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি
সে আলোচনার সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি সমান্তরের ফাঁকির দিকে যাচ্ছে। অন্যদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে অভিন্ন দাবিতে যুগপৎ কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন। দলটির আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হলে নির্মূল হবে ফ্যাসিবাদ। যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর নির্বাচন দিতে গড়িমসি করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআর নির্বাচন দেওয়ার জন্য। জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে। যদি তা না করেন সংস্কার করতে হবে। যদি এইগুলি আপনি না করেন, শুধু নির্বাচন করেন, তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন। 7টি দল রাজধানীতে আলাদা আলাদা স্থানে অভিন্ন দাবিতে কর্মসূচি পালন করে। জাহিদ রহমান, RTV, ঢাকা। নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ 2025 এবং নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ 2025-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের 43তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এটির উদ্যোক্তা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। নির্বাচন কমিশনের কাজে গতিশীলতা আনতে কমিশনে প্রস্তাবিত এই 2টি আইন সংস্কারের অনুমোদন দিয়েছে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করা এবং একে আরো এম্পাওয়ার করা। আর একটা হচ্ছে যে আরেকটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে, তাদের কাজের অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে অনেক পুরো বিষয়টা স্পষ্ট ছিল না। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের আর কিছু করণীয় নেই। হাইকোর্টে রিটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন উচ্চ আদালত। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান কমিশন সচিব আক্তার আহমেদ। তিনি আরও জানান, আগামী মাসের শুরুতেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে কমিশন। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশন সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়ে হাইকোর্টে 14টি রিট হয়েছে। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। আজকে পর্যন্ত 14টা রিট হয়েছে বিভিন্ন জায়গা সম্পর্কে। এখন যেটা আদালতের এখতিয়ারাধীন বিষয়ে আমার মনে হয় যে কথা বলার এখতিয়ার, এটা সাবজুডিস হবে। যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল, আমরাও আদালতের প্রতি আস্থাশীল। কাজে সেইভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক, সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে ইসি। জাতীয় পার্টি আমন্ত্রণ পাবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। কোনো একটা রাজনৈতিক দলকে ডাকা হবে কিনা এটা সংলাপের বিষয়টা আপনার কমিশন এর অনুযায়ী সিদ্ধান্ত হবে। আমি রোববার অথবা সোমবারে যেদিন কমিশন মিটিং হবে, কমিশন মিটিংয়ে এটা সিদ্ধান্ত করবে। আমি তো সিদ্ধান্ত দিতে পারবো না। এ মাসেই নির্বাচনী সরঞ্জাম কেনা শেষ হবে বলেও জানান ইসি সচিব। ইউএনডিপির থেকে আমরা যে দুটো আইটেম পাবো সেটা হচ্ছে যে আপনার স্টাম্প প্যাড আর অমোচনীয় কালি, এটা সরবরাহ করবে উইদিন 15th অক্টোবর। 8টা আইটেম আমরা লোকাল প্রকিউরমেন্টের জন্য ব্যবস্থা নিয়েছি, পৌঁছে গেছে অলমোস্ট 70%, এবং আমরা সেপ্টেম্বরের ভিতরে বাকিটুকু পেয়ে যাব। তিনি আরও জানান, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আগামী সপ্তাহে চূড়ান্ত করবে কমিশন। 22 সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নির্বাচনের প্রস্তুতি দেখতে ঢাকা সফর করবে। আতিকা রহমান, RTV, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডে সেনা কর্মকর্তাদের আইনের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দায়ীদের শাস্তি দাবি করেছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার পর এসব কথা বলেন নাহিদ ইসলাম। চিফ প্রসিকিউটর জানান, নাহিদ ইসলামের সাক্ষ্য বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরও জানাচ্ছেন খান আলামিন। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
2024-এর 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঘটনা প্রবাহ তুলে ধরেন তিনি। নাহিদ বলেন, কিভাবে গোয়েন্দারা নানাভাবে চাপ প্রয়োগ করে আন্দোলন প্রত্যাহার করতে বলেছিল, নারকীয় হত্যাযজ্ঞের বর্ণনা উঠে আসে তার বক্তব্যে। আদালতে এসব ঘটনার জন্য শেখ হাসিনা সহ সামরিক বেসামরিক যেসব ব্যক্তিরা নির্দেশদাতা ও বাস্তবায়নকারীর ভূমিকায় ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নাহিদ। যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে, যাতে দেশবাসী, যারা আন্দোলনকারী, যারা আন্দোলনে হতাহত হয়েছে, তারা সবাই ন্যায় বিচার। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যেও গ্রেফতার করা হয় নাই এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ, আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি, আমি আজকেও এখানে নামসহ উল্লেখ করেছি। গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা অফিসাররা গুলি চালিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। এই বিষয়ে কোনো চাপ আছে কিনা আহ্বান জানাবো, যে কোনো প্রকার চাপ থাকলেও এগুলো যাতে বিবেচনায় না নিয়ে আইন ফলো করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই মামলায় অভিযোগ প্রমাণের সামনের সারির যোদ্ধা হিসেবে নাহিদ ইসলামের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোরফ্রন্টের যোদ্ধা। এদিকে রামপুরে কার্নিশ থেকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। খান আলামিন, RTV, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেল ঘোষণা করেছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির। সংগঠনটি ভিপি পদে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় মনোনয়ন পেয়েছেন। এদিকে সম্প্রীতি শিক্ষার্থী জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এই প্যানেল ঘোষণা করা হয়। এতে ভিপি পদে রয়েছেন ইব্রাহিম হোসেন রনি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য। বিকেল 5টায় শেষ হয় মনোনয়নপত্র জমা। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের অংশ হিসাবে আমরা ছাত্র সংগঠনগুলো থেকে আমরা অংশগ্রহণ করছি। আর যিনি ভিপি হিসেবে নির্বাচন করবেন ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রনেতা রাজপথের লড়াকু সৈনিক ইব্রাহিম হোসেন রনি। ওদিকে চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ নির্বাচনের প্রচার চলছে। 11টি প্যানেল এবং স্বতন্ত্র মিলিয়ে 903 জন প্রার্থী দিন-রাত পুরো ক্যাম্পাস জুড়ে প্রচার চালাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, চারুকলা অনুষদ ও একাডেমিক ভবন সংলগ্ন সড়কগুলোতে লিফলেট বিতরণ করেছে ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীরা। বিভিন্ন প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারে পিছিয়ে নেই। এদিকে রাকসুতে সাবেক 3 সমন্বয়ক আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শিক্ষার্থীদের কাছে জুলাইয়ের প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করার অঙ্গীকার তাদের। প্রশাসনের কাছে আমাদের দাবি হচ্ছে প্রশাসন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন, যেখানে স্বচ্ছতা থাকবে। আমরা সবাই অবগত আছি যে ডাকসু এবং জাকসুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে। তো এই অভিযোগগুলো যেন না থাকে, আমরা যেন কোনো অভিযোগ করতে না পারি, প্রশাসনের কাছে আমার এতটুকুই আবেদন। আসলে দেখছি শিক্ষার্থীরা আমাদের যখনই আমরা লিফলেট নিয়ে আমরা ভোট চাইতে যাচ্ছি, তারা কিন্তু আমাদেরকে সাদরে আসলে গ্রহণ করছেন। আসলে একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু আপনি দেখতে পাবেন। শপথ নিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর কামরুল হাসান।
এই সময় নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মাজারুল ইসলাম সহ 24 জন প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের ভবন ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি উপকমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা 10টি শর্ত মেনে পোষ্য কোটার সুবিধা পাবে। শর্ত মতে শুধুমাত্র পাস মার্ক 40 দিয়ে একটি বিভাগে সর্বোচ্চ 2 জন ভর্তির সুবিধা পাবে। এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। শিক্ষক কর্মচারীরা এই রাষ্ট্রকে বানচাল করার জন্য এই পোষ্য কোটার মধ্যে মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে রাষ্ট্রকে বানচাল করার চেষ্টা করছে। একটা মীমাংস ইস্যুতে যদি ফিরে আনতে হয় আমাদের লাশের উপর, আমাদের রক্তের উপর ফিরে আনতে হবে। একটা কৃষকের ছেলে সে যদি নারায়ণগঞ্জ থেকে এসে রাজশাহীতে পড়তে পারে, এইখানে যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, সে কেন নারায়ণগঞ্জ বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো জায়গায় পড়তে পারবে না? আসন্ন দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন মিথ্যা সংবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে অধিনায়ক সম্মেলনের পর সাংবাদিকদের কথা জানান তিনি। এসব অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 জুলাইয়ের আগের যে র্যাবের যে কর্মকাণ্ড, ওটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু র্যাবের কর্মকাণ্ড সবাই কিন্তু র্যাবের কর্মকাণ্ড প্রশংসা করে। এরা খুবই ভালোভাবে এখন তারা কাজ করে যাচ্ছে, তাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো। স্পেশালি আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া ই দেয়, আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন, পঞ্চগড়ের এলাকায় তো বুঝি কান্তাদি সব কটা ভুয়া মিছে, কোনোটা সত্যি না। ওরা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি, দেখা গেল সব মিথ্যা সংবাদ। এই যে মিথ্যা সংবাদ পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয়, এটা আপনাদের কাউন্টার করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ মোহাম্মদ আব্দুর রহমানের আদালতে এই আবেদন করা হয়। এর আগে ব্যবসায়ী থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে ভয়ভীতি দেখিয়ে 52 কোটি টাকা ঘুষ গ্রহণের দায়ে সাইফুজ্জামান ও তার স্ত্রী সহ মোট 10 জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম। এদিকে বাংলাদেশ রেলওয়ে 10টি মিটার গেজ ইঞ্জিন ক্রয় অনিয়মে সরকারের 322 কোটি টাকার রাজস্ব ক্ষতি সাধনে রেলওয়ে সাবেক মহাপরিচালক শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর আলম চৌধুরী এবং সাবেক এডিজি হাসান মনসুর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। দক্ষিণ এশিয়াকে বিশ্বের খাদ্যপণ্যের হাবে পরিণত করা সম্ভব এমন মত দিয়ে সার্কভুক্ত দেশে উদ্যোক্তাদের একে অপরকে সহযোগিতার তাগিদ ও উদ্যোক্তা অর্থনীতিবিদদের জনশক্তির দক্ষতা বাড়ানো ও রাজনৈতিক অনিশ্চয়তা কাটানো সহ সার্বিক নীতি সহায়তার কথাও জানান তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে সার্ক চেম্বার আয়োজিত বিশ্ব ও আঞ্চলিক বাণিজ্য বিষয়ক গোল টেবিল আলোচনা। এতে দক্ষিণ এশিয়ার কর্মক্ষম মানুষের মেধা ও ব্যবসার সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন সার্ক চেম্বার সভাপতি জসিমউদ্দিন। The private sector is ready. We are ready to work with the governments, with the SAARC secretariat and with each other. বিশ্ব বাণিজ্য নেতিবাচক ধারায় আছে, এটাকে সুযোগ হিসেবে নিয়ে সার্কভুক্ত দেশগুলোকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয় আলোচনায়। In Bangladesh, 85% economy is controlled by our private sector. Same thing in Pakistan, same thing in India, same thing in Sri Lanka. Everywhere is same. The lead by private sector ওরাই ইকোনমিকে লিড করছেন। সো আমরা ব্যবসায়ীরা যদি সোচ্চার হই যে আমরা উই ওয়ান্ট এ রিজনাল বিজনেস, কারণ সার্ক চেম্বার এবং আমার দায়িত্ব হচ্ছে
যে আমাদেরকে কিভাবে রিজনাল বিজনেস বাড়ানো যায়। পুরো পৃথিবী জুড়ে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, এগুলো সবগুলোর ভলিউম কমে গেছে এবং খুবই উদ্বেগজনক হচ্ছে সাস্টেইনেবিলিটি, যেটা টেকসই উন্নয়ন, যেটা আমাদের সামনের দিনে আমাদের নিজেদের অস্তিত্ব, আমাদের ব্যবসা বাণিজ্যের অস্তিত্বের জন্য খুব প্রয়োজন, সেটাতেও পৃথিবী জুড়ে বিনিয়োগ কমে যাচ্ছে। তো এই অবস্থায় পৃথিবীর দেশগুলো তাদের যে প্রতিযোগিতার সক্ষমতা, কম্পিটিটিভনেস, এই পুরো বিষয়টাকে ঢেলে সাজাতে হবে। জ্বালানি সহ পণ্য পরিবহন খরচ কমানোর পরামর্শও দেন তারা। There is a lot of blockage in the transshipment, and recently we have seen that even a transshipment is becoming a headache because they don't allow us. শিক্ষা ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোকে এগিয়ে নেওয়া সম্ভব বলেও মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বাংলাদেশ and South Asian countries. তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি করল সৌদি আরব ও পাকিস্তান। রিয়াদের ইয়ামামা প্যালেসে অনুষ্ঠিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠকে করা হয় এই চুক্তি অনুসারে এক দেশ আক্রমণের শিকার হলে যৌথভাবে জবাব দেবে, পাশাপাশি দুই দেশের নিরাপত্তা জোরদার করা, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা এবং যৌথ প্রতিরোধ শক্তি বাড়ানোর প্রতিশ্রুতির কথাও এতে বলা হয়। পারমাণবিক শক্তিধর ইসলামাবাদের সঙ্গে রিয়াদের এই সমঝোতা কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে মত বিশ্লেষকদের। গাজা উপত্যকায় মানবিক সংকট চরমে। যতই দিন যাচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। ঘরবাড়ি ছাড়ার নির্দেশে দিশেহারা উত্তর গাজার বাসিন্দারা। অনেকেই আর্থিক সংকটের কারণে যেতে পারছেন না, আবার কেউ কেউ প্রতিমধ্যেই হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা করছে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ হয়েছে লন্ডনেও। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। পথেই ইসরায়েলের হামলার শিকার হতে হয় কিনা এমন গভীর শঙ্কা থেকেই জীবন বাঁচাতে ঘর ছাড়ছেন উত্তর গাজার বাসিন্দারা। গত রাতে গাজা শহরের এক শিশু হাসপাতালের উপর চালানো হয় একের পর এক বোমা হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সেখানে কোনো প্রাণহানি না হলেও হাসপাতাল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন অন্তত 40 রোগী। হামলা সত্ত্বেও চিকিৎসকদের সঙ্গে রয়ে গেছেন শিশু ও গুরুতর অসুস্থরা। ইনকিউবেটর ও ডায়ালাইসিসে থাকা শিশু ও রোগীদের ওপর করা বোমা হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশের একদিন পরই গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার বিষয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। বলছেন, ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের মদদ বন্ধ হওয়া উচিত। এদিকে গাজা যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্তির দাবিতে রাজধানী তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করছেন শত শত মানুষ। তারা অভিযোগ করছেন, নেতানিয়াহু যুদ্ধ থামানোর পরিবর্তে হামলার তীব্রতা আরো বাড়াচ্ছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর চলাকালে লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বিশাল বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে যুদ্ধ বন্ধের দাবি জানান। British people to make their feelings known about the fact that they hate Donald Trump, they hate his politics. ইমতিয়াজ আহমেদ, RTV। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে নেপালকে 4-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। কলম্বোয় এই দিন শুরু থেকেই একের পর এক নেপাল দুর্গে হানা দেয় অপু আরিফারা। প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলটি আসে সাব্বির ইসলামের পা থেকে। দ্বিতীয়ার্ধে আরও 3টি গোল করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের 48 মিনিটে অপু রহমান ব্যবধান দ্বিগুণ করেন। এর পরের মিনিটে তৃতীয় গোলটি করেন আরিফ। 64 মিনিটে আকাশ আহমেদ গোল করলে বড় জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা। রবিবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটার পোলো ও ড্রাইভিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত 5 দিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষে রাজধানীর বনানীস্থ নৌবাহিনী সদর দপ্তরে সমাপনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মোট 19টি সোনা, 4টি রৌপ্য এবং 7টি ব্রোঞ্জ পদক নিয়ে প্রথম স্থান লাভ করে নৌবাহিনী। 4টি সোনা, 19টি রৌপ্য এবং 12টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় স্থান করে সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী 4টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থান অধিকার করে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।